বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 16 এপ্রিল, 3 বৈশাখ এবং ফার্সি 27 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে ৯৮১০ কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের আর্কাইভে
এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তান সফরের উপর একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে লকডাউনে সবজি সহ নিত্য ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। প্রাত্যহিক পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন, ঘণ্টায় উৎপাদিত হচ্ছে ৯ গ্রাম। মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে রাশিয়া, নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীন। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা একদিনে ১০০ অতিক্রম করার রেকর্ড সৃষ্টি, নতুন শনাক্ত ৪,৫০০। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে ব্যাপক মাত্রায়, ১০ দিনে ১৩ লাখ সংক্রমণের রেকর্ড। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাথানজ শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি একথা নিশ্চিত করেছেন। নাথানজ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় এবং প্রথম ব্যাচে উৎপাদনের মধ্য দিয়ে সেই ঘোষণার সফল বাস্তবায়ন ঘটাল। আলী আকবর সালেহি বলেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে কোনো মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। তিনি আরও বলেন, নাথানজ পরমাণু কেন্দ্রে অন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে। আলী আকবর সালেহি জানান, মাত্র ২ দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘণ্টায় এখন ৬০ মাত্রায় ৯ গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ৫ জাতি গোষ্ঠীর মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু আলোচনার আরও একটি বৈঠক শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে এখন দুপক্ষের টেকনিক্যাল ও লিগ্যাল টিমের মধ্যে আলোচনা হবে। ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তেহরান দীর্ঘ কোনো আলোচনা চায় না এবং শিগগিরই যদি কোনো অগ্রগতি না হয় তাহলে আলোচনা বন্ধ করে দেবে। এদিকে আলোচনা এগিয়ে নিতে দুপক্ষ দুটি ওয়ার্কিং গ্রুপকে দায়িত্ব দেবে, যারা এ বিষয়ে টেকনিক্যাল আলোচনা করবে এবং মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপ করা যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তার তালিকা তৈরি করবে। ভিয়েনা আলোচনায় অংশ নেয়া দুপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকা তৈরির বিষয়ে একমত হয়েছে। আলোচকরা বলেছেন, এ ধরনের তালিকা ছাড়া আলোচনা কোনো কিছুর সামনে এগোবে না। ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি এবারের বৈঠককে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন। ইরানের নাথানজ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ভিয়েনায় এই আলোচনা অনুষ্ঠিত হল। হামলার পর ইরান ২০ মাত্রা থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সম্প্রতি তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো অবশ্যই তার জবাব দেবে। এরই মধ্যে মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে।
মারিয়া জাখারোভা বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জবাব অবশ্যম্ভাবী, কোনোভাবেই তা এড়ানো সম্ভব হবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগে আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া আমেরিকায় নিযুক্ত রাশিয়ার 10 কূটনীতিককে বহিষ্কার করেছে। এর কয়েক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেন। তবে রাশিয়ার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি তা স্পষ্ট করেননি। জাখারোভা বলেন, বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার বাস্তবতা মেনে নিতে প্রস্তুত নয় আমেরিকা। তিনি আরো বলেন, মস্কো বারবার ওয়াশিংটনকে শত্রুতামূলক পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এই শত্রুতামূলক নানামুখী পদক্ষেপ দুদেশের মধ্যে বিপজ্জনকভাবে বেড়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ড কেনা অবৈধ ঘোষণা করেছে। আগামী 14 জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞাগুলো ওয়াশিংটনের একতরফা আধিপত্যবাদী পদক্ষেপ। ইয়ং রিপোর্টার্স ক্লাব আজ জানিয়েছে, ঝাও লিজিয়াং বলেছেন, রাশিয়ার উপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ রুখে দাঁড়াবে। 2020 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা চালানোর মতো পদক্ষেপ করার অভিযোগে ওয়াশিংটন গতকাল এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই সাইবার হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে হুমকি এবং রাশিয়ার অসৎ উদ্দেশ্য বলে উল্লেখ করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি এক বিবৃতিতে দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞা উত্তেজনা সৃষ্টি করবে না। এটা বরং ওয়াশিংটন বা তার সহযোগীদের বিরুদ্ধে কিছু অগ্রহণযোগ্য পদক্ষেপের জন্য বেশ ব্যয়বহুল একটা পদক্ষেপ। নয়া নিষেধাজ্ঞায় আমেরিকা রাশিয়ার 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর বাইরেও রাশিয়া 10 কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে আমেরিকা থেকে বহিষ্কার করেছে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়েছে বিএনপি। তারা এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। তিনি বলেন, বিএনপির দ্বিচারিতামূলক বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। এ সময় বিএনপির প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের জানতে চান, তাহলে কি বিএনপি চায় না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক? আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। দেশে গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিতে কি ভূমিকা পালন করছে? পদে পদে বাধা সৃষ্টি করে অগণতান্ত্রিক চর্চা করে তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। দেশকে বিএনপি শূন্য করাই সরকারের লক্ষ্য। বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি শূন্য করা নয়, সরকার চায় বিএনপি সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করুক। এদিকে করোনা ভাইরাসের নামে দেশে লকডাউন দিয়ে আলেম ওলামাদের ওপর যে ক্র্যাকডাউন চালানো হচ্ছে, তাতে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে খেলাফতে মজলিস। বাংলাদেশের নেতৃস্থানীয় আলেম ওলেমাকে গ্রেপ্তার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনে 100 অতিক্রম করার রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে 101 জন মারা গেছেন, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 4417 জন।
এছাড়া গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 18,906 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 23.36%। গতকাল করোনায় 94 জনের মৃত্যু হয়েছিল আর 4,192 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত দেশে মোট 7,11,779 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 10,182 জন। এদিকে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বেড়ে গেছে। মাত্র 10 দিনে 13 লাখ সংক্রমণ রেকর্ড হয়েছে। কলকাতা থেকে আরো বলছেন আব্দুল হাকিম। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ এক নাগাড়ে বেড়ে চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাত্র 10 দিনে 13 লাখ সংক্রমণ রেকর্ড হয়েছে। গত 10 দিনে একটানা দৈনিক 1 লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এছাড়া গত দুদিনে দৈনিক 2 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে 2021 সালের 5 এপ্রিল প্রথমবারের মতো 1 লাখেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এটি করোনার সর্বাধিক সংখ্যক ঘটনার আগের রেকর্ডটিও ভেঙে ফেলেছিল, যা 2020 সালের 17 সেপ্টেম্বর ছিল 97,894। কিন্তু এরপর থেকে দেশের 16 এপ্রিলের মধ্যে 10 দিনের মধ্যে 13,09,165 জন আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ শুক্রবার দেশে 2,17,000-এরও বেশি সংক্রমণ হয়েছে। এমত অবস্থায় যে গতিতে করোনার ঘটনা বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যে এর ফলে আমেরিকার রেকর্ড পেরিয়ে যাবে কিনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দেশে 2,17,353 জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ের মধ্যে 1,185 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বলছিলেন আমাদের প্রতিনিধি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল গেছেন। চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি আফগানিস্তান সফরে গেলেন। কাবুল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগান নেতাদেরকে এই কথাই বলেছেন যে সেখান থেকে শিগগিরই সেনা প্রত্যাহার শুরু হবে এবং তা শেষ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্য নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন বলেন, অংশীদারিত্ব পরিবর্তন হচ্ছে, তবে অংশীদারিত্ব ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। ব্লিংকেনের সঙ্গে বৈঠকে আশরাফ গনি বলেছেন, আমরা আপনাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমাদের অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে নিচ্ছি। আফগানিস্তানে মোতায়েন একদল মার্কিন সেনা সদস্যের উদ্দেশ্যে ব্লিংকেন বলেছেন, আপনারা ও আপনাদের পূর্বসূরীরা গত 20 বছর ধরে যা করেছেন তা সত্যিই অসাধারণ কাজ। মার্কিন দূতাবাসে বেশ কয়েকজন আফগান সুশীল সমাজের নেতার সঙ্গেও বৈঠক করেন ব্লিংকেন। তবে সে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের কেউ কোনো ব্রিফ করেননি। আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদের দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেওয়ার কথা চিন্তা করছে। আফগানিস্তানে ব্রিটেনের প্রায় 750 জন সেনা রয়েছে এবং তারা সবাই মূলত মার্কিন সমর্থনের উপর নির্ভর করে। আফগানিস্তানে যেভাবে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো রয়েছে সেভাবে ব্রিটেনের কোনো ঘাঁটি না থাকায় ব্রিটিশ সেনারা আফগানিস্তানে টিকতে পারবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা টুইন টাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার পর আমেরিকা ও ব্রিটেন জোটবদ্ধভাবে আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। এতে 1 লাখের বেশি বেসামরিক আফগান নাগরিক এবং 450 ব্রিটিশ ও 2,488 জন মার্কিন সেনা নিহত হয়েছে। আফগানিস্তান অভিযানে এ পর্যন্ত ব্রিটেনের 3,700 কোটি পাউন্ড ও আমেরিকার 2.4 ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। কিন্তু বিপুল এই খরচের বিপরীতে তাদের অর্জন কি সে প্রশ্ন দেশ দুটির সাধারণ করদাতারা তুলতে শুরু করেছেন। তালেবানকে উৎখাতের কথা বলে আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে আফগান তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়ারদাক গতকাল ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে। 2020 সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায়নি। নাইম ওয়ারদাক বলেন,
এখন তালেবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুল গেছেন। তার এ সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার বৈঠকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শান্তি প্রক্রিয়া এবং ইস্তাম্বুল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার দেশের নিরাপত্তা রক্ষার ক্ষমতা সেনাবাহিনীর রয়েছে। একই সঙ্গে তিনি ওয়াশিংটন কাবুলের মধ্যে সহযোগিতার জন্য নতুন কর্ম পরিকল্পনা ঠিক করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেছেন। তবে নিজস্ব সক্ষমতার ব্যাপারে আফগান প্রেসিডেন্টের এ বক্তব্য সত্ত্বেও সে দেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ রয়েই গেছে। আফগান সংসদের স্পিকার মীর রহমান রহমানি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সেনারা যদি সে দেশ থেকে চলে যায় তাহলে আবারও গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাবুল সফরে গেলেন। কাবুল পৌঁছে তিনি বলেছেন, আফগানিস্তানে দীর্ঘতম যুদ্ধ অবসানের সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 5 মাস পর আফগানিস্তান থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেওয়ার পর ন্যাটো জোটও জানিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে ওই জোটের সেনাদেরকেও সে দেশ থেকে সরিয়ে আনা হবে। ধারণা করা হচ্ছে, কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সফরে এসেছেন। প্রথমত, কাবুলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অব্যাহত রাখা এবং ওই দেশটিতে মার্কিন সাহায্য বজায় রাখার ব্যাপারে আফগান কর্মকর্তাদেরকে তিনি নিশ্চয়তা দিতে চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আগামী 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে আনা হবে। ধারণা করা হচ্ছে, আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং দেশটির বিভিন্ন শহরে তালেবানদের হামলা বেড়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে আশেপাশের অন্য কোনো দেশে মোতায়েন করার চেষ্টা করছেন। তবে প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তে খোদ মার্কিন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলের প্রধান ন্যান্সি পেলোসি যদিও বাইডেনের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন, কিন্তু অনেক রিপাবলিকান নেতা এর সমালোচনা করেছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানী সহ শহরাঞ্চলের কাঁচা বাজারের শাকসবজির দাম বহুগুণে বেড়ে গেছে। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কবলে পড়ে সবজি ও কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হবার কারণে রাজধানী সহ শহর অঞ্চলের বাজারে এসব পণ্যের দাম রাতারাতি বেড়ে গেছে। তবে রমজানের ইফতারে বেশি চাহিদা রয়েছে এমন সবজি যথা বেগুন, শসা বা লেবুর দাম বেড়েছে অপেক্ষাকৃত বেশি। একদিনের ব্যবধানে শসা আর বেগুনের দাম
কেজিতে 50-60 টাকা বেড়ে 100 টাকার ওপরে উঠে গেছে। ঢেঁড়স, বটবটি এসব সবজির কেজি 100 টাকার কাছাকাছি। এদিকে এমন দাম বাড়ার কারণে নাকাল সাধারণ ক্রেতারা। বাজারে এসে দেখি আজকে কিনি 50 টাকা বেগুন, কালকে শুনি 100 টাকা হয়ে গেছে। 120 টাকা কেজি শসা কিনা, এগুলো কি আমাদের খাওয়া পক্ষে সম্ভব? সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বললেন, রমজানকে সামনে রেখে দাম এমনিতেই বাড়তির দিকে ছিল, আর রোজার মধ্যে লকডাউনের পরিস্থিতিতে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দাম চলে কাস্টমার মাথা হচ্ছে কি কিনবে, গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, কোনো মাল নিয়ে আসে না কারওয়ান বাজারে। মানুষ এখন হতাশ যে মাল আইনা বিক্রি করতে পারবো কিনা। মাছ মাংসের দামেও চলছে অস্থিরতা। তবে সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে তেল, চিনি, ছোলা, মসুর ডাল এবং খেজুর। দোকানিরা জানিয়েছেন তেল, চিনি, মশলার বাজার অপরিবর্তিত রয়েছে। ওদিকে চট্টগ্রামের পাইকারি বাজারের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন লকডাউন ও রমজানের কারণে এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ছিল নিত্য ভোগ্য পণ্যের দাম। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সার্ভারের ত্রুটির কারণে, চেক ক্লিয়ারিং এবং অর্থ লেনদেনের সমস্যার কারণে বেশ কিছু ভোগ্য পণ্যের দাম আবারও বেড়েছে। অপরদিকে করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলমান বিধিনিষেধের প্রথম দিন বুধবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সকাল 6টা থেকে। এতে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্য বোঝাই কয়েকশো ট্রাক ও কাভার্ড ভ্যান। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে ঘাটে আটকে থাকা পণ্য বোঝাই ওই গাড়িগুলো বুধবার রাতের মধ্যেই ফেরি পারাপার করা হয়। বিধিনিষেধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দিনের বেলায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এর প্রতিক্রিয়ায় আকস্মিকভাবেই রাজধানীতে শাকসবজির কাঁচা বাজারে উত্তাপ বেড়ে যায়। তবে আজ থেকে অতি জরুরি পণ্য বোঝাই ট্রাক পারাপারের জন্য প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ফেরি চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দৃষ্টিপাত অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে